নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য উপহার দিতে চলেছি। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দুটি ভীষণ গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এবং এই দুটি মামলায় কিন্তু আজকে প্রায় কয়েক লক্ষ চাকরি প্রার্থীর ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। তো আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো এবং তার সাথে সাথে আজকে কলকাতা হাইকোর্টে 5% মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ঠিক কী ঘটনা ঘটতে চলেছে আপনাদেরকে কিন্তু জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলকাতা হাইকোর্টের ডেলি কজ লিস্ট। এখানটায় দেখুন যে 6 মে 2024 তারিখ সোমবারের কজ লিস্ট। এটা অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার বেঞ্চ। সকাল 10:30টায় শুরু হবে এই বেঞ্চ। তো এখানটায় আমরা দেখে নিই যে আজকে 5% মামলাটা কোথায় রয়েছে। দেখুন, 1 নম্বরে রয়েছে মারুফ হোসেন আনসারির, এটাও কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে মামলা। আর WPA 23/798/2022, যেটা রাকেশ মণ্ডলের যে মূল মামলা, যেটা 5% মামলা 42,949 প্যানেলের, যেখানে কিন্তু 5%-এর প্যানেল দেয়নি প্রাইমারি বোর্ড, যেখানে 2147টা সিটে একটা মেধা তালিকা দিতে হতো প্রাইমারি বোর্ডকে, যার অ্যাডভোকেট রয়েছে দিব্যেন্দু চ্যাটার্জি স্যার। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের বিরুদ্ধে মামলা। এই মামলাতে কিন্তু অনেকগুলো ক্যান ফাইল হয়েছে। তো এই মামলা কিন্তু আজকে 2 নম্বরে রয়েছে এবং এই মামলায় আজকে কিন্তু একটা ভালো কিছু হতে পারে। তবে ফাইনাল জাজমেন্ট আজকেই যে হবে কিনা এটা কিন্তু বলা মুশকিল, কেননা হয়তো প্রাইমারি বোর্ড এক্ষেত্রে তারা যুক্তি দেখাবে যে 32,000 মামলা যেহেতু এখনও ডিভিশন বেঞ্চে পেন্ডিং হয়ে রয়েছে, তাই ওই মামলা না মেটা অবধি যেন 5%কে আটকে রাখা হয়। তো 5%-এর মামলার আজকে চূড়ান্ত শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও হয়তো কম। কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা কিন্তু এর আগের দিনই বলেছিলেন যে উনি এই মামলাটা দ্রুত নিষ্পত্তি করতে চান। তো সেক্ষেত্রে হয়তো আজকে মামলাটা নিষ্পত্তি হতে পারে। এবং এছাড়াও তিনি এটাও হয়তো যদি মনে করেন যে 8 বছর ধরে এই সমস্ত প্যানেলের ক্যান্ডিডেটরা বঞ্চিত রয়েছেন, 2147 জনের মেধা তালিকা আগেই দিতে হতো পর্ষদকে, যেহেতু তারা দেয়নি, তাই বিচারপতি চাইলে কিন্তু মামলাটি আজকেই শেষ হয়ে যেতে পারে। তো দেখা যাক আজকে শেষ পর্যন্ত মামলাটি কোন পথে এগোয়। তবে 5% মামলায় আজ হোক বা কাল হোক, যেদিনই হোক না কেন, 2147টা সিটে কিন্তু প্রাইমারি বোর্ডকে তাদেরকে একটা মেধা তালিকা প্রকাশ করতেই হবে এবং কোন জেলায় কত শূন্য পদ ফাঁকা রয়েছে সেই তালিকাও প্রকাশ করে কিন্তু তাদেরকে নন জয়নিং সিটে 5%-এর নন জয়নিং যে ভ্যাকান্সি সেখান থেকে কিন্তু নিয়োগ করতেই হবে। এটা হচ্ছে শেষ কথা। এবং এছাড়াও আজকে কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে আমাদের রাজ্যের যে সবথেকে গুরুত্বপূর্ণ মামলা, 26,000 স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জীবন জীবিকার প্রশ্ন, যাদের কিন্তু চাকরি বাতিল করে দিয়েছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কেননা কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে প্রায় 3.5 মাস মতো কিন্তু এই শুনানি চলার পর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির যে স্পেশাল ডিভিশন বেঞ্চ তৈরি করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেই বেঞ্চে এই মামলা চূড়ান্ত শুনানি হয়। এবং সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে বেশ কিছু হলফনামা দিতে বলে আদালত, কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেক্ষেত্রে তাদের অবস্থান স্পষ্ট করতে পারে না যে অযোগ্যদের নিয়ে তারা কি ভাবছে। বা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা দেখেছিলাম এর আগে প্রায় 5,000 মতো কিন্তু চাকরি বাতিল করেছিল, তাদেরই চাকরি বাতিল করেছিল এই পুরো 25,753-র মধ্যে শুধুমাত্র যাদের
সাদা খাতা বেরিয়েছিল বা সাদা ওএমআর বেরিয়েছিল, ব্ল্যাঙ্ক ওএমআর বা ওএমআর দুর্নীতি করে যারা চাকরি পেয়েছিল তাদেরই কিন্তু শুধু চাকরিগুলো বাতিল করেছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন যদি এই বিষয়টাকে ওখানেই রেখে দিত তাহলে কিন্তু কিছুই হতো না আজকে, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যদি সুপ্রিম কোর্টে না যাওয়া হতো তাহলে কিন্তু কিছুই হতো না। কিন্তু তারা সে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু ডিভিশনে যায়, ডিভিশনেও হারে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট থেকে মামলাটিকে আবার ডিভিশন বেঞ্চে পাঠানো হয়, একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে, এবং সেই মামলার কিন্তু ফাইনাল জাজমেন্ট হয়েছে। আবারও কিন্তু রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা সুপ্রিম কোর্টে গিয়েছে, এবং গতদিন এই মামলা নিয়ে কিন্তু একটা ভালো আর্গুমেন্ট হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হয়নি। স্কুল সার্ভিস কমিশনের বিপক্ষে গিয়েছে মামলা। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের যিনি প্রশাসনিক প্রধান ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় স্যার, তিনি 3 বিচারপতির যে বেঞ্চ গঠন করেছেন সেখানে তিনিও রয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন যে এখানে যোগ্য অযোগ্য বাঁচা সম্ভবই নয়, যেহেতু আপনারা সমস্ত অরিজিনাল ওএমআর নষ্ট করে ফেলেছেন। তো এই অরিজিনাল ওএমআরকে যদি আপনারা নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এটা বাছা সম্ভব। তো সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গতদিন জানা হয়েছিল যে স্যার আমরা যোগ্য অযোগ্য লিস্ট দেওয়ার চেষ্টা করব, এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু যখন চাকরিয়ারা শিক্ষকেরা আন্দোলন করছিলেন এসএসসির অফিস ঘেরাও করে, তখন কিন্তু তিনি তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে যারা যোগ্য তারা তাদের চাকরি ফিরে পাবে এবং তারা যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ করবে। কিন্তু গতকালকে আমরা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পক্ষ থেকে আবার একটি বার্তা পাই, সেখানে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে কোনো লিস্ট বা কোনো তালিকা তারা সুপ্রিম কোর্টে জমা করছে না, শুধুমাত্র তারা সংখ্যা তত্ত্বের পরিসংখ্যান দিয়েই সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যর প্রমাণ করতে চাই। যদি প্রয়োজন মনে করে কোর্ট পরে তাহলে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদের নামের তালিকা প্রকাশ করবে, আদালতে এমনটাই জানিয়েছেন। কিন্তু এর ফলে 19,000 যে যোগ্য শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তারা তাদের চাকরি ফিরে পাবেন কিনা এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। কেননা যেহেতু কোর্ট কিন্তু প্রমাণ চাই, কোনোরকম কোনো সংখ্যা তত্ত্বের হিসাবে তারা কিন্তু এটাকে মান্যতা দেবে বলে মনে হয় না। এবং শিক্ষকদের যে বেতন ফেরত দেওয়ার বিষয়টা, যেখানে কিন্তু বলা হয়েছিল যে 12% সুদের হারে 1 মাসের মধ্যে যারা অযোগ্য বা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, দুর্নীতি বলতে শুধু কিন্তু ওএমআর বিকৃতিই নয়, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে বা যারা এক্সিট ভ্যাকান্সিতে চাকরি পেয়েছে বা মেয়াদ উত্তীর্ণের প্যানেল থেকে চাকরি পেয়েছে, প্রত্যেকেই কিন্তু দুর্নীতিগ্রস্ত। তো এই 7,150 জন ক্যান্ডিডেটকে কিন্তু বেতন ফেরত দিতে হবে। তো এই বিষয়ে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ গ্রহণ করেনি। তো দেখা যাক আজকে কি হয়। আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং সুপ্রিম কোর্টের এই মামলায় কিন্তু আরও কয়েকটি পক্ষ এবং তারা এসএলপি দায়ের করেছে। এক কথায় বলা যায় আজকে অনেকগুলো এসএলপি কিন্তু দায়ের হয়েছে, সবগুলো এসএলপিকে একসাথে পার্টি করেই কিন্তু আজকে এই মামলা শুনানি হতে চলেছে। তো এক কথায় বলা যায় যে চূড়ান্ত শুনানি আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যারের স্পেশাল বেঞ্চে। তো আজকে দেখা যাক যে 26,000 শিক্ষকের মধ্যে 19,000 যে যোগ্য শিক্ষক রয়েছে তারা তাদের হকের চাকরি ফিরে পায় কিনা। তো বন্ধুরা, এর সাথে সাথে কিন্তু আরও একটা বিষয়, যে যারা দীর্ঘদিন ধরে ওয়েটিং ছিলেন, ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট যারা আন্দোলন করছিলেন কলকাতায়, তারাও কিন্তু একটা এসএলপি দায়ের করেছে। তাদেরও দীর্ঘদিনের দাবি যে এতদিন ধরে তারা কলকাতার রাজপথে বসেছিলেন, তারাও চাকরি পাচ্ছিলেন না, তো তারাও তাদের চাকরি ফিরে পায় কিনা এটাই দেখার। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।